নমস্কার, ব্রাইট টাইমের সকল দর্শক বন্ধুদের শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। হিন্দু শাস্ত্র মতে আজ রথযাত্রা একটা পুণ্য তিথি বলা যেতেই পারে এবং বাঙালিদের জন্য কিন্তু এই দিনটার একটা মারাত্মক ভূমিকা রয়েছে। নমস্কার, আমি শ্রী এবং আজ আপনাদের সামনে যে অনুষ্ঠানটি নিয়ে হাজির হয়েছি সেটি জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ। এবং জ্যোতিষ শাস্ত্র মানে শুধুই যে সমস্যা তা কিন্তু নয়, এর মধ্যেও কিন্তু বিশাল কিছু গভীরতা, কিছু অ্যাডভাইস আপনাদের জন্য তুলে ধরা হয়। আর যার মাধ্যমে সেই অ্যাডভাইস আমরা নেব সে আর কেউ নয়, এবং তার কথা যতই আমরা শুনি তার কাছ থেকে ততই আমরা অ্যাডভাইস নিতে পছন্দ করি এবং আপনাদেরকেও সেটা প্রেজেন্ট করতে আমরা পছন্দ করি। তিনি আর কেউ নন, একজন সফল অ্যাস্ট্রোলজার এবং সফল ব্যক্তিত্ব অ্যাস্ট্রোলজার দেবজ্যোতি দেবরয়। স্যারকে আমন্ত্রণ এবং নমস্কার। স্যার নমস্কার। স্যারের কাছে আমার কোশ্চেন, স্যার আজকে তো রথযাত্রা, বাঙালিদের বা হিন্দু শাস্ত্র মতে এই রথযাত্রার একটা বিশাল গুরুত্ব, তো সেইটা নিয়ে আজ এই অনুষ্ঠান এবং আপনি দর্শক বন্ধুদের কি বার্তা দেবেন? সবার আগে শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে। আচ্ছা, এইখানে যে ম্যাডাম আজকে যে টপিকটা নিয়েছেন, আজকে যেহেতু রথযাত্রা, সেই জন্য রথযাত্রা নিয়ে আমাদের কিছু বলার দরকার আছে। আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের কিছু কিছু জিনিস আছে যেটা প্রচণ্ড প্রাচীন, তার মধ্যে রথযাত্রার উৎসবটাও পড়ে। কিন্তু এর মানে কি, কেন রথ যাত্রা বা রথের যে সিম্বল, রথের সিমটম, এগুলো, এই যে প্রতীক, কেন, কি প্রমাণ করছে, কি বোঝানোর চেষ্টা করছে? অরিজিনালি আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, বেসিক্যালি সনাতন ধর্ম বলাটা উচিত, কারণ সব কিছু ঊর্ধ্বে কিন্তু সনাতন ধর্ম, সব ধর্মের ঊর্ধ্বে সনাতন ধর্ম থেকেই কিন্তু সব ধর্মের সৃষ্টি বলা যেতে পারে এবং অনেক প্রাচীন। এবং আমাদের এই সনাতন ধর্ম কিন্তু প্রচণ্ড সায়েন্টিফিক, প্রচণ্ড সায়েন্টিফিক, কিন্তু মানুষে হয়তো ঠিকঠাকভাবে ব্যাখ্যা করে উঠতে পারেননি। কিন্তু এর রিসার্চ প্রচুর অনেক হাজার হাজার বছর ধরে মানুষজনেরা করে আসছেন, ঋষি মুনিরা করে আসছেন, অনেক রিসার্চ করেছেন, রিসার্চ করে অনেক কিছু বার করেছেন, কিন্তু সেগুলো সমানভাবে ব্যাখ্যা সবিস্তারে আমাদের সমাজ মাধ্যমে বা লোক মাধ্যমে পৌঁছাতে পারেনি বলে কিছু কিছু জায়গায় আমরা মনে করি ও ধর্ম বলে, মানে যারা ধর্মর নামে কথা বলতে চান তারা বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অরিজিনালি বলার কোনো জায়গা নেই, কারণ আমাদের ধর্মটা এতটাই সায়েন্টিফিক। তো মেন যে জায়গাটা সেটা হচ্ছে যে রথ যাত্রা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের অনেক পড়াশোনা করা দরকার, আমাদের অনেক রিসার্চ করা দরকার। রিসার্চ করতে পারলেই আমরা কিন্তু পুরনো জিনিসগুলোকে আবিষ্কার করতে পারবো এবং সেগুলোকে নিয়ে আমরা তর্ক বিতর্ক নাড়াচাড়া করে আমরা আরও গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে যেতে পারবো। আজকে এই রথযাত্রার ব্যাপার নিয়ে আমি পড়াশোনা করতে গিয়ে আমি যাচ্ছি, ওনার কথা বলছি আমার গুরুদেব স্বামী সত্যানন্দ সরস্বতী। ওনাকে সবার আগে নম গুরুবে নম, ওনাকে শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার প্রতি ওনাকে প্রণাম জানিয়ে আমি এই আজকের বক্তব্যটাকে শুরু করছি, কারণ এটা ওনার থেকেই শেখা। অ্যাকচুয়ালি স্বামী সত্যানন্দ সরস্বতীর একটা বই, উনি অনেক বই লিখেছেন, অনেক রিসার্চ, আমি তো বলি উনি একটা সায়েন্টিস্ট ফর দ্য স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা স্পিরিচুয়াল, আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী ধর্ম রিলেটেড বা সাধনা রিলেটেড যাবতীয় জিনিসপত্র আছে, তার একটা বড় সায়েন্টিস্ট হচ্ছেন যে আমার গুরুদেব স্বামী সত্যানন্দ সরস্বতী। আমার তখন 5 বছর বয়স ছিল যখন আমি ওনার সমাধিতে মাটি দান করি, তখন 5টা বছর বয়স, কিন্তু তখন যখন সেই মুহূর্তটা আমার কাছে এখনো সজাগ, এবং হয়তো সেই জন্যই আমি আমার জীবনে তার প্রতিফলন প্রচণ্ড রকমভাবে ফিল করি। এবং তাকে আজকে আমি যেরকমভাবেই থাকি না কেন, যতটাই উন্নতি করতে পেরেছি বা মানুষজনকে করাতে পারছি, সেটা কিন্তু তারই কৃপায়, তারই আশীর্বাদে, তারই সব কিছুতে, তারই শিক্ষায়। সেই ক্ষেত্রে উনি 1940 থেকে 1950 সালে একটা বই লিখেছিলেন, সেইটা হচ্ছে যে রথযাত্রাকে, রথকে নিয়ে, রথ কি, রথ এবং শরীর তত্ত্বকে নিয়ে উনি লিখেছেন।
আপনাদের স্ক্রিনে সেই ফটো থাকবে, সেই ফটো থেকে আপনারা বুঝতে পারবেন যে ওনার নিজস্ব লিখিত চিত্র, অঙ্কিত চিত্র, সেই রথের উনি ওই সময় 1940-50 সালে কিন্তু উনি অঙ্কন করেছিলেন। এবং ওখান থেকে উনি বোঝানোর চেষ্টা করছেন যে রথটা কি। সেই ক্ষেত্রে উনিও চলে যাচ্ছেন আরও আগে, মানে উনিও স্টাডি করে রিসার্চ করে দেখেছেন যে রথের গুরুত্বটাকে টানতে গেলে আমাদের কত আগে যেতে হবে। সেইখানে উনি রাজর্ষি যম যখন তার স্বীয় শিষ্য নচিকেতাকে বোঝাচ্ছেন যে রথের গুরুত্বটা কোথায়, সেই রথের গুরুত্ব বোঝাতে গিয়ে যমরাজ উনি কি করছেন, উনি ব্যাখ্যা করছেন যেখানে অর্থ ছাড়া অর্থ থাকবে না, ইন্দ্রিয়, অর্থ মানে হচ্ছে মেটেরিয়ালিস্টিক জগতের জিনিসপত্র, ইন্দ্রিয় মানে হচ্ছে যে আমাদের পঞ্চেন্দ্রিয় যেটা আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এখান থেকে আমরা যেগুলো সেন্স করতে পারি, টেস্ট সেন্স করতে পারি, গন্ধ সেন্স করতে পারি, যে কোনো রকম মেটেরিয়ালিস্টিক জগৎ থেকে দূরে, অর্থ থাকছে না, ইন্দ্রিয় থাকছে না। এরপর হচ্ছে মন, আমাদের মন যেরকমভাবে কাজ করে, হ্যাঁ, আর বুদ্ধি, আমাদের কি বুদ্ধি আছে, সেইগুলোর বাইরে বেরিয়ে গিয়ে মহান আত্মার কথা বলা হয়েছে এখানে। এইখানে আপনারা যখন ছবিটা দেখবেন ওখানে খেয়াল করতে পারবেন যে ওখানে আমাদের মেন রথের জায়গায় আমাদের ব্রহ্ম নারীকে দেখানো হয়েছে। ব্রহ্ম নারী মানে আমাদের সৎচক্র, সেখানে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা, এই চক্রটাকে নিয়েই রথটাকে তিনি তৈরি করেছেন। এটা কিছু না, এটা হচ্ছে যে রথ মানে আমাদের নিজেদের জীবন যাত্রাটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমাদের নিজেদের জীবনকে বোঝানোর চেষ্টা করেছে। এইখানে মহর্ষি যম, রাজর্ষি যম কি করেছেন, মহান আত্মার কথা বলেছেন, এইগুলোকে ব্যতি রেখে মহান আত্মার কথা বলেছেন। এই মহান আত্মার ব্যাপারটা কি সেইখানে বোঝাতে গিয়ে অনেকগুলো পংক্তি আছে, সংস্কৃত পংক্তি আছে, সেই পংক্তির মধ্যে আমরা যাব। আত্মনং রথিনং বিদ্ধি শরীর রথমেবতু বুদ্ধিন্তু সারথিং বিদ্ধি মন প্রগহ মে বচ। এটি হলো প্রথম পংক্তি, সংস্কৃত লেখা। এখানে কি বোঝাতে চেয়েছেন, এখানে বোঝাতে চেয়েছেন আত্মাকে রথি, শরীরকে রথ, বুদ্ধিকে সারথি, মনকে লাগাম। এইবার রথের মধ্যে কি থাকে, রথ এক নম্বর হচ্ছে রথ। রথ মানে বোঝাচ্ছেন আমাদের শরীর। রথের মধ্যে যিনি বিরাজ করছেন সে কে, সে হচ্ছে রথি। রথি কে, রথি হচ্ছে আত্মা। আর কে থাকে, সারথি। সারথি, সারথি কে, কাকে বলা হয়েছে, সারথি হচ্ছে বুদ্ধি। আর কে আছে, লাগাম। ঘোড়াতে যে লাগাম দেওয়া হচ্ছে, লাগাম না দিলে তো ঘোড়া তো কিরকম দৌড়াবে না দৌড়াবে বোঝা যাবে না, তাতে তো লাগাম রাখতে হবে। সেই লাগামটাকে, লাগাম হচ্ছে মন। এইটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের জীবন চক্র, এইটা হচ্ছে রথ। এর ব্যাখ্যাই কিন্তু ওখানে করা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের জীবনের মধ্যে রথ হচ্ছে আমাদের শরীর। আমরা যে শরীরের মধ্যে, এই শরীরটা আজকে আছে কালকে নেই, ঠিক আছে। এবং সারথিকে, সারথি হচ্ছে আত্মা। আত্মা মানে কি,
এই আত্মার জিনিসটা কি হয় সেটা আমরা ডিটেলে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু ছোট্ট করে আমি যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে আত্মা মানে হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যেই আমাদের যে ব্রহ্ম নারী আছে, ব্রহ্ম নারী সাধনা যে করতে পারেন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা, সহস্রা, গুরু পাদুকা, এর সাধনা যিনি করেন তার মধ্যে আস্তে আস্তে মানে রেগুলার প্র্যাকটিস যদি সে কেউ করতে পারেন তার মধ্যে, এবং অনেক ধারা আছে, সেরকমভাবে কেউ যদি ভালোভাবে সাধনা করতে পারেন তার মধ্যে আস্তে আস্তে নিউট্রাল ফিগার তৈরি হবে। নিউট্রাল ফিগার মানে নর্মালি আমাদের মানুষের মধ্যে কি থাকে, আমরা নিজেদের কথাটাকে খুব ভালো বুঝি, আমিত্ব যেটাকে বলা হয়, আমি কে, আমার এটা চাই, আমি এটা করেছি, আমি আই এম দ্য বেস্ট, এই সবগুলো আমিত্ব থাকে। কিন্তু যখন আমরা সাধনায় বসে থাকি বা সাধনার স্থলে, তখন আমরা যেটা স্বামী রামকৃষ্ণ বলেন বা স্বামী বিবেকানন্দ বলেন সমাধিস্থ হওয়া, সেই যে জায়গাটা, সেইটা হচ্ছে যে আত্মার রূপ, নিউট্রাল ফিগার, জিরো, শূন্য হয়ে যাওয়া, আমি বলে কিছুই নেই, সবই পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া, আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া। আত্মা হচ্ছে নিজের সেলফ, সেই রিয়েলাইজেশনটা যেখানে হচ্ছে যে আমি একদম নিউট্রাল, হ্যাঁ, আমার নিজস্বতা বলে কিছু থাকবে না, সব কিছুই হচ্ছে যে সেই ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা এবং সেই ঈশ্বরকে খোঁজা, সেই যে জায়গাটা, ওইটাই হচ্ছে যে নিউট্রাল ফিগার বলা হয়। তো সেই নিউট্রাল ফিগারটা সবসময় আসবে না, প্রচণ্ড পরিশ্রম মানে সাধনার পরিশ্রম করতে করতে, সাধনার প্র্যাকটিস রেগুলার করতে করতে সেই জায়গাটা আসবে, সেইটা হচ্ছে যে অরিজিনাল আত্মা। কিন্তু আমাদের কি নেই? আমাদের সবারই আছে, আমাদের মধ্যেই ভগবান আছে, আমাদের মধ্যেই আসুরিক পাওয়ারও আছে। তো এই সাধনা করতে করতে যখন আত্মা প্রকাশ পায় আস্তে আস্তে, তখন আমাদের আসুরিক ক্ষমতাগুলো বিলুপ্ত হয় এবং দৈবিক ক্ষমতাগুলো জাগরিত হয়, তখনই আত্মার প্রকাশ হয়। এইটা হচ্ছে সেই আত্মার কথা বলা হচ্ছে নিউট্রাল ফিগার। তো সেটা হচ্ছে সারথি। সারথি যিনি আছেন তাকে আত্মা দিয়ে বা আমাদের নিজেদের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। এইবার সারথি বলছি, সরি আমি ভুল বললাম, রথি, যিনি রথের পেছনে, সাপোজ আমরা মহাভারতে যেরকম দেখেছি, মহাভারতে অর্জুনের রথটাকে যদি আমরা কল্পনা করি, তাহলে কি হয়েছে, রথটাকে শরীর হিসেবে বলা হচ্ছে, রথি ওখানে কিন্তু অর্জুন, হ্যাঁ, কারণ অর্জুনকে বেষ্টন করেই কিন্তু সবকিছু। তার সারথি হচ্ছেন কৃষ্ণ। তাকে কি বলে? সারথি মানে বুদ্ধি। আমাদের বুদ্ধি কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুদ্ধি যেরকম ভালো সেরকম খারাপ। এবার আমরা কিরকম ভাবে চালনা করব সেটা অনুযায়ী কাজ। যেমন শকুনেরও প্রচন্ড বুদ্ধি ছিল, কিন্তু বাজেভাবে চালনা করা হয়েছে। আবার শ্রীকৃষ্ণেরও প্রখর বুদ্ধি, কিন্তু সততার জন্য, হ্যাঁ, সৎ কর্মের জন্য, সেই জন্য তিনি পাণ্ডবদের সঙ্গে এবং অর্জুনের কাছে তিনি এত মহাভারতের যাবতীয় বক্তব্য, তিনি অর্জুনকে যে জিনিসগুলো বলেছেন, যে বক্তব্যগুলো রেখেছেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাভারতের জায়গায়। তো সেটা কে? সারথি বলছেন। সারথি মানে আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধি আমাদের ডিরেকশন দেবে। সারথি কি করবে? সারথি আমাদের ডিরেকশন দেবে, কোন দিকে চলা উচিত, জীবনের কোন প্রান্তে যাওয়া উচিত, জীবনে কিরকম ডিরেকশনে। ডেস্টিনেশন হয়তো একটা আছে, কিন্তু সেই ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে অনেক রকম পাথ থাকবে, কোন পাথটা আমরা অবলম্বন করব। যেমন আজকালকার দিনে দাঁড়িয়ে আজকে আমাদের সবারই কিন্তু মোটিভ বা মটো থাকে, সেটা হচ্ছে যে আমাদের হাই আর্নিং করব, আমরা যেন জীবনে অনেক বেশি উপার্জন করতে পারি এবং আমরা যেন উচ্চ পদমর্যাদাশীল হতে পারি। কিন্তু সেটা করতে গেলেও আমাদের অনেক রকম রাস্তা থাকবে, কে সৎ রাস্তা অবলম্বন করবে, কে অসৎ রাস্তা অবলম্বন করবে। তো সেই ডিরেকশনটা কে দেবে? সেটা হচ্ছে আমাদের রথ, মানে আমাদের জীবনে বা আমাদের শরীরে। রথ শরীরতত্ত্ব এবং শক্তিবাদ, এটা হচ্ছে যে ওই বইয়ের লেখার ক্যাপশন, রথ শরীরতত্ত্ব এবং শক্তিবাদ। তো আমাদের শরীরতত্ত্বের মধ্যে বুদ্ধি যে আছে, বুদ্ধি আমাদের ডিরেকশন দেবে, তিনি হচ্ছেন সারথি। তো সেইখানে কল্পনাও করতে হবে নিজেকে ঠিক রাখতে গেলে, আমি যেন কৃষ্ণের মতো সেরকম সারথিকে পাই।
তো তার জন্য কিন্তু নিজেকেও ততটা শক্তপোক্ত হতে হবে, অর্জুনের মতো রথী হতে হবে। হ্যাঁ, তো সেটাও কিন্তু এবার অর্জুনের মতো রথী কেন বললাম, কারণ হচ্ছে যে অর্জুন নিজের যে কর্মক্ষেত্রে সেরা, তার সে যেরকম তীরন্দাজ ছিলেন ওর ওপর কেউ ছিলেন না। তো 100% তার কর্মের ক্ষেত্রে তিনি প্রচণ্ড রকম সৎ এবং দক্ষ ছিলেন, কথাটা হচ্ছে দক্ষ। তো সেই জন্য, এবং তাদের মধ্যে কি ছিল, সততা। এই সততার জন্য শ্রীকৃষ্ণ কিন্তু তাদের কাছে আছেন এবং তার সারথি হয়ে তাকে দিক নির্ণয় করছেন। সেই জায়গায় যখন মহাভারতের যুদ্ধে গিয়ে অর্জুন দেখতে পাচ্ছেন যে আমি কাদের সাথে যুদ্ধ করব, কিন্তু পিতামহ আছে, আমার ভাইয়েরা আছে, কৃপাচার্য আছে গুরু, দ্রোণাচার্য গুরু, হ্যাঁ, ভীষ্ম পিতামহ আছে, এদেরকে আমি মারবো, তখন তার ইমোশন একদম খারাপ হয়ে যাচ্ছে, সে একদম ইমোশনাল হয়ে পড়ছেন। তার আর জীবনে কিছু নেই, বলে এর থেকে ভালো তো নিজে মরে যাওয়া। এরকম জায়গায় যখন সে পরিস্থিতিতে পড়ে গেছেন, তখন শ্রীকৃষ্ণ তাকে মার্গদর্শন করছেন। তো খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে সেই সারথি, মানে আমাদের বুদ্ধিকে আমাদের ঠিক মতোভাবে চালনা করা। সেটা কে করতে পারবে, যখন আপনি এই সেগ্রিগেশনগুলোকে বুঝতে পারবেন যে রথ হচ্ছে আমার শরীর, রথী হচ্ছে আমি, আমার আত্মা, আমি না, আমার আত্মা। অতটা নিজেকে আলাদা করতে হবে, আমি এবং আমার আত্মা, এই দুটোকে ভালো করে বুঝতে হবে। এবং বুদ্ধি হচ্ছে সারথি, বুদ্ধিকেও আমার থেকে আলাদা রাখতে হবে। আমি যেটা ভাবছি যে সবসময় যেটা ঠিক হবে এমন নয়, তার পর্যালোচনা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। সেটা কে করাবে, যদি আপনার বুদ্ধি ঠিক মতো না থাকে, বুদ্ধি সঠিকভাবে অ্যাসেসমেন্ট না করতে পারে, সেই বুদ্ধি আপনাকে কিন্তু ডিরেকশন দেবে। নেক্সট হচ্ছে লাগাম। ঘোড়াকে কত জোরে দৌড় করাতে হবে, কোথায় দাঁড় করাতে হবে, কোন দিকে টার্ন নিতে হবে, সেটা কার ওপর আছে। শুধু সারথি বুঝলে তো হবে না, সারথির সঙ্গে সঙ্গে দরকার লাগামটাও। লাগামটা যাতে ঠিক থাকে, শক্ত থাকে, এবং লাগামটা আমি যেই ডিরেকশনে যেতে চাইছি এবং আমার যে ঘোড়া আছে সেই ঘোড়াকে আমি বোঝাবো কি করে, সেই লাগামটা দিয়ে বোঝাবো। সেই জন্য লাগাম খুব ইম্পর্টেন্ট। এই লাগামটা কে, লাগাম হচ্ছে আমাদের মন। আমাদের মন হচ্ছে আমাদের লাগাম। এই জন্য মন হচ্ছে যে এমন একটা জিনিস আমাদের জীবনের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ফ্রিকল, সবচেয়ে চঞ্চল, সবচেয়ে দ্রুতগামী। যেমন আমাদের অ্যাস্ট্রোলজিতে চন্দ্র, মুন হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট প্ল্যানেট, ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট, যে 2 and 1/4 ডেজে এক একটা রাশিকে অতিক্রম করে। তো আমাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী চন্দ্র সিগনিফিকেশনস অফ আওয়ার মুন, মন, আমাদের মনের, আমাদের মাইন্ডের। তো মনটা কিন্তু খুব চঞ্চল, সেটা সবার, আপনার, আমার, সবার মন কিন্তু চঞ্চল। কিন্তু প্রবলেমটা কোথায় হয়, আমরা মনের কথা যদি সম্পূর্ণ শুনতে থাকি তাহলে কিন্তু মুশকিল, কারণ মনকেই লাগাম দিতে হবে, মনকেই কন্ট্রোল করতে হবে। শ্রীকৃষ্ণ বারবার করে মহাভারতে অর্জুনকে এই কথাটাই বলতে চাইছেন বারবার করে, যে হে পার্থ अपने मन को मनमानी ना करने दो, হে পার্থ अपने मन को मनमानी ना करने दो। কতটা ইম্পর্টেন্ট একটা কথা। তো মন, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা মানুষজনেরা যারা বেশি আমরা আধ্যাত্মিক জগতে চর্চা করি না বা সাধনার জগতে চর্চা করি না বা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি না, সেই সব মানুষজন কিন্তু মনের কন্ট্রোলে চলে যান। অনেক সময় মন যেটা বলে আমি সেটা, এটা কেন করছি, আমার মন চাইছে, এরকম বলা হয়। সেটা কিন্তু প্রযোজ্য নয়, সেটা কিন্তু সঠিক নয়, সেটা কিন্তু ঠিক নয়। কারণ মন যেটা বলবে সেটা সবসময় ঠিক হতেও পারে, নাও হতে পারে। মন যদি আমাকে কন্ট্রোল করে নেয়, আমি কি শেষ। আমাকে মনকে কন্ট্রোল করতে হবে। ইটস রিয়েলি টাফ, বাট অসম্ভব নয়। এরকম নিদর্শন আমাদের প্রচুর আছে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, আমাদের বড় বড় মুনি ঋষিরা, আমার গুরুদেব, এনারা সবাই কিন্তু নিজের মনকে লাগাম করে, নিজের মনকে কন্ট্রোল করে
কিন্তু জীবনটাকে সুগঠিত করে তুলেছে। এবং ওনাদের জীবনের ধারা থেকেই আমরা ছোট্ট ছোট্ট শিক্ষার মাধ্যমে আমাদের জীবনটাকেও গঠন করব। এটাই হচ্ছে মূল নীতি। এটাই হচ্ছে যে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় গুরুত্ব, যে এত হাজার হাজার বছর ধরে কুরুক্ষেত্র হয়েছে আজ থেকে 5,000 বছর আগে, 5,500 বছর আগে, যেটা মহাভারতের কুরুক্ষেত্র জায়গাটা তো আমরা সবাই জানি। আপনারা চাইলে কুরুক্ষেত্র যাবেন, গিয়ে ওখানে দেখবেন। এগুলো অবাস্তবিক কিছু নয়, এগুলো বাস্তব, এগুলো হয়েছে। তো সেখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। তো আমাদের ধর্মের বিভিন্ন জায়গায় পুরনো আগেকার দিন থেকে শুরু করে ঐতিহাসিক সময় থেকে শুরু করে যাবতীয় জিনিস বিভিন্ন রিসার্চ করা হয়েছে, এবং বিভিন্ন মুখে মুখে হোক, লিখিত মাধ্যমে হোক, সেগুলো কিন্তু জেনারেশন টু জেনারেশন এটা চলে যাবে। আমি আমার গুরুর থেকে শিখেছি, গুরু তার গুরুর থেকে শিখেছেন, আমার পরের জেনারেশন আমার কাছ থেকে শিখবে। কোনটা এই যে বড় কোনো জীবনের মৌলিক বোধটা, দর্শনটা, জীবনের দর্শনটা, আজকে রথ নিয়ে আমরা কথা বলছি। রথযাত্রার বড় উৎসব, সেটা আমরা জানি খুব ভালো করে, কিন্তু মনে প্রশ্ন জাগবে, রথটা কেন? বাচ্চাদের মনে প্রশ্ন আছে, সবাই কি সুন্দর রথ নিয়ে চালনা করছে, রথ নিয়ে সোজা রথ, উল্টো রথ। ওখানে তো আমাদের পুরীতে আছেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আজকে ওখান থেকে মাসির বাড়ি যাবেন, তারপর আবার 1 সপ্তাহ পর উল্টো রথে আসবেন। এগুলো সবই, কিন্তু এগুলো ওনারা কি বোঝাতে চেয়েছেন? জগন্নাথ দেব যে রথে চড়ে যাচ্ছেন, সেখানে কি বোঝাতে চাইছেন? বোঝানোর জায়গাটাই হচ্ছে এটা, আমাদের জীবনকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, সুগঠিত সুসম্পন্ন তৈরি করতে হবে। তার মেন প্রতিচ্ছবিটাই রথের মাধ্যমে আমাদেরকে প্রকাশ। আগেকার দিনে তো এত এরকম ছিল না। আজকে আমরা কিছু বলতে চাইলে আজকে আমাদের মিডিয়া আছে, ক্যামেরা আছে, অন ক্যামেরায় আমরা কথা বলছি। তখন তো এরকম ছিল না। তখন কিছু একটা করতে হবে, তার মাধ্যমে মানুষ চোখে দেখে জানবে। সেই জন্য রথে চড়ে উনি যাচ্ছেন এবং বারবার করে বোঝাচ্ছেন রথে চড়ে যে আমাদের জীবনটা কিন্তু রথের মতোই। যেমন রামকৃষ্ণ দেবের গানেও আছেন যে আমি রথ তুমি রথী। হ্যাঁ, তো বারবার করে রথের উপমা কিন্তু বারে বারে করে আমাদের জ্ঞানী পুরুষেরা দিয়েছেন। কেন বলছেন আমি রথ তুমি রথী? আমাকে তুমি চালনা করো। কাকে বলছেন? সেই ঈশ্বরকে বলছেন, সেই পরমাত্মাকে বলছেন। এইবার কিভাবে চালনা করতে হবে? তার জন্য হচ্ছে যে আমাদের এই রথের এই হিসেব, যে রথটা হচ্ছে আমার শরীর, রথী হচ্ছে আমার আত্মা, বুদ্ধি হচ্ছে সারথি, আর মন হচ্ছে লাগাম। এই 4টে ভাবে ভেবে আমরা যদি আমাদের জীবন চর্চাকে করতে পারি, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা ডিসিশনে আমরা যদি এটাকে মনে রেখে আমাদের যে ডিসিশন নিতে পারি, তাহলে কিন্তু এত সমস্যা হবে না। আমাদের জীবন অনেক সুগঠিত সুসম্পন্ন হয়ে উঠবে। আজকে আমাদের দেশ, শুধু তো আমরা একাই এরকম এগোলে চলবে না, পুরো রাষ্ট্র এগোতে হবে, দেশ এগোতে হবে। তো আমরা বলছি যে অন্য দেশের সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, অ্যাব্রডে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, তাদের সঙ্গে আমরা যদি, ওরা কত ডেভেলপ, আমরা কতটা কম ডেভেলপ। ডেভেলপমেন্ট করতে হবে গোড়া থেকে। আমরা কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট ছিলাম, কিন্তু হাজার দশকের পর থেকে আমাদের দেশের ওপর হয়ে যাওয়া অত্যাচারের জন্য আজকে আমাদের অনেক ইতিহাস হারিয়ে গেছে। আমাদের দেশে যেসব ইউনিভার্সিটিগুলো ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, দেশ বিদেশ, চায়না ফায়না, হ্যান ত্যান বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে পড়াশোনা করতে আসতেন, সেই জায়গা আর নেই। সেই জায়গাকে ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা বড় বড় মানুষরা করেছেন, সেটার কথায় আমরা যাব না। কিন্তু আমাদেরকে আমাদের পুরনো জিনিসপত্র জাগরণ করে আমাদেরকে এতটাই উন্নতি করতে হবে, সবাই মিলে, সামাজিক, রাষ্ট্র, দেশ, সকলের জায়গায় নিয়ে আমাদের এতটাই উন্নতশীল হতে হবে। কারণ আমাদের দর্শনটা কিন্তু প্রচণ্ড উন্নতিশীল। অ্যাকচুয়ালি আমাদের দেশ হচ্ছে দর্শন শাস্ত্রের দেশ। মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে জীবনে বড় হবে। এটা হচ্ছে যে আমাদের দেশের গুরু তত্ত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন রথ আছে, অনেক কিছুই বলা আছে। পংক্তি এছাড়াও আমাদের আরও 7-8টা পংক্তি আছে, সেগুলো সব নিয়ে আমরা আলোচনা করব।
কিন্তু করতে গেলে যে সময় দরকার সেই সময় আমাদের কাছে নেই। আপনারাও যখন ভিডিওগুলো শুনবেন দেখবেন যে এত বড় ভিডিও হয়তো শুনতে ইচ্ছা নাও করতে পারে। সেই জন্য আজকে আমাদের কাছে সময় খুবই সীমিত। আমরা পরবর্তী পংক্তিগুলো উল্টো রথে আমরা আলোচনা করব। ওখানে যম কি বলছেন তার বোঝানোর জন্য তার স্বীয় শিষ্যকে নচিকেতাকে, সেগুলো সব নিয়ে আমরা আলোচনা করব পরের পংক্তিগুলোতে। তার জন্য আপনারা পরবর্তী ভিডিওর জন্য, যেটা আমরা উল্টো রথের পরে করব, সেটার জন্য আপনারা অপেক্ষা করুন, ওয়েট করুন। আর নিজেদেরকে, জীবনটাকে এরকমভাবে একটুখানি ভাবার চেষ্টা করুন। রথের গুরুত্ব কিন্তু প্রচুর, হ্যাঁ, যেমন পতাকার গুরুত্ব আছে একটা, আমরা এর পরবর্তীকালে নিয়ে আসবো পতাকার গুরুত্ব। হ্যাঁ, ধ্বজা, কেন ধ্বজা? সবাই হনুমানজি ধ্বজা চড়াচ্ছে, জগন্নাথের ধ্বজা চড়াচ্ছে, কেন? ওয়াই? তা সাইন্টিফিক ব্যাখ্যা কি আছে? এ করছে ও করছে বলেই আমি করব তা নয়। ধর্ম খুব ভালো জিনিস, কিন্তু ধর্মকে কুসংস্কারের মাধ্যমে নিয়ে যাবেন না। সঠিক চর্চা, সঠিক ব্যাখ্যা, আমাদের ধর্ম 100% সাইন্টিফিক। প্রত্যেক ধর্মই সাইন্টিফিক, কিন্তু আমাদের ধর্মের মধ্যে, আমি আমার ধর্ম নিয়ে বেশি চর্চা করেছি, আমি জানি কতটা সাইন্টিফিক। তো সেরকমভাবে তারপর অনেক জায়গায় আছে, সেটা হচ্ছে যে মূর্তি পূজা। কেন মূর্তি? এটা নিয়েও আমরা একসময় আলোচনা করব। যেমন বাচ্চাদেরকে, যারা একদম ছোট শিশু, তাদের যখন ফার্স্ট এডুকেশন স্টার্ট হচ্ছে, তখন তাদের বইতে কি থাকে? অ আ ক খ বা ABCD দেওয়ার সময় কি থাকে? A ফর অ্যাপেল, অ্যাপেলের একটা ছবি দেওয়া আছে। কেন? কারণ সে তো বাচ্চা, তাকে তো বোঝাতে হবে, তো তার জন্য একটা ছবি দেওয়া আছে, সেই ছবির মাধ্যমে সে বুঝতে পারছে। সেরকম আমাদের মূর্তি, অনেকে বলে মূর্তি পুজো ঠিক না, এই না সেই না, অনেক আমাদের দেশের মধ্যে অনেক এইসব নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হয়েছে, যুদ্ধ হয়েছে। কিন্তু এই মূর্তিটা কেন দরকার? এইটা ওই বাচ্চা ছেলেটার কথা বললাম, বা বাচ্চা ছেলে মেয়ের কথা বললাম, যারা ছোটবেলা থেকে পড়াশোনা করবে, তাদেরকে কি সবসময় ABCD দিলে হবে? না, তার সঙ্গে A ফর অ্যাপেল, B ফর বল, বলের ছবিটা দেওয়া আছে। তো এটা বোঝানো, এটা আমাদের হিউম্যান সাইকোলজি। আমরা যদি কোনো ছবি দেখতে পাই, কোনো মূর্তি দেখতে পাই, আমরা খুব ভালো করে ওটাকে নিতে পারবো, শিখতে পারবো। তো সেরকমভাবেই মূর্তির জায়গাটাও সেরকম। আমাদের মা কালীর মূর্তি আছে, মা তারার মূর্তি আছে, শিবের মূর্তি আছে। এগুলো কেন? এত কেন? গণেশের মূর্তি, জগন্নাথের মূর্তি আছে, বিভিন্ন মূর্তির বিভিন্ন আকার আকৃতি। আমরা সেই ছোট্টবেলা বাচ্চাটার মতো আমরা যদি ওই ছবিগুলো, মূর্তিগুলো দেখতে পারি, তখন আমাদের প্রত্যেকে আলাদা বৈশিষ্ট্যগুলোকে আমরা জানতে পারবো। এটা জানাটা খুব দরকার। যেমন আমাদের প্রত্যেকটা দেব বা দেবীর যে মন্ত্র থাকে, সেই মন্ত্রের মধ্যে কি দেওয়া থাকে? মন্ত্রের মধ্যে তাদের আকার আকৃতিরই বিভিন্ন রকম হিসাব দেওয়া থাকে, মানে বক্তব্য দেওয়া থাকে। আকার আকৃতির বক্তব্যটাকে সংস্কৃত মাধ্যমে দেওয়া আছে। এগুলোই হচ্ছে মেন মন্ত্র। এগুলো যখন কেউ অনুধাবন করে, যখন মন্ত্রটাকে উচ্চারণ করা হয়, তখন সে কল্পনা করে যে ওই মায়ের ওই রূপ, সেইটা যাতে আরো ইজিয়ার হয়ে যায়, তার জন্যই মূর্তি করে দেওয়া হলো। মা দুর্গার মূর্তি দশভুজা, খুব চট করে একটা মানুষ বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ, ইনি এই 10 ভুজে এতগুলো অস্ত্র নিয়ে সে মহিষাসুর মর্দিনী হয়েছেন। তো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। কিন্তু মানুষ এগুলোর অনেকেই অবমাননা করেছেন। তো আমরা সেই দিকে যাব না, যে যা করেছেন। তো রথও কিন্তু এরকমই একটা মূর্তির প্রতীক। এগুলো আমাদের প্রতীক। এই প্রতীকগুলো নিয়ে আমাদের অনেক আলোচনা করার আছে, অনেক গল্প করার আছে, অনেক আড্ডা দেওয়ার আছে। সবসময় যে আমরা এত গুরুগম্ভীর ব্যাপারে আলোচনা করবো তা না, আমরা একটুখানি মজার মাধ্যমেও কিন্তু অনেক কিছু আলোচনা করব। তো আপাতত আমরা এই প্রথম পংক্তি অনুযায়ী, যে রথ মানে আমার শরীর, রথী মানে আত্মা, সারথী হচ্ছে বুদ্ধি, আর লাগাম হচ্ছে মন, আপাতত আমরা এইটুকুতে যাব। আবার আমরা পরের সপ্তাহে, মানে হচ্ছে যে উল্টো রথের পরে, চেষ্টা করব বাকি পংক্তিগুলোর মাধ্যম থেকে কি কি রস বেরিয়ে আসে, কি কি ওখান থেকে রিসার্চ করে আরও পাওয়া যায়, সেগুলোকে আপনাদের কাছে বলার চেষ্টা করব। হ্যাঁ, নলেজ শেয়ার করার চেষ্টা করব। আমরা যত নলেজকে নেব এবং যত নলেজগুলোকে, পুরনো আমাদের এই খুবই ইম্পর্টেন্ট নলেজগুলোকে আমরা শেয়ার করব এবং চর্চা করব, তত আমাদের জীবন কিন্তু খুব স্ট্রং তৈরি হবে, কেউ আমাদের হারাতে পারবে না।
কেউ আমাদের হারাতে পারবে না। আমরা জিতবো, প্রত্যেকটা মানুষ আমরা জিতবো আমাদের নিজস্ব ফিল্ডে। যে যা কাজই করি না কেন, যার প্রফেশন যাই হোক না কেন, আমরা কিন্তু অত ছোটোখাটো জায়গায় একবার ফেলিয়ার হলাম, হেরে গেলাম, তাতে ছেড়ে দিলাম না। শক্ত হতে হবে, এগিয়ে যেতে হবে। সেই হিসেবে আমরা নিজেদের জীবনকে গঠন করব। একদমই তাই দর্শক বন্ধুরা, একটা কথা আছে যে চর্চাটা কিন্তু ভীষণভাবে দরকার। যত বেশি চর্চা হবে তত বেশি জানার কৌতূহল এবং আগ্রহটাও মনে হয় থাকবে। এবং আজ বাঙালির হিন্দু শাস্ত্র মতে আজ যে একটা পুণ্যতিথি রথযাত্রা, সেই নিয়েই আজকে এই কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। আর আমার মনে হয় যে কিছু কথা বা শোনাটা খুব দরকার আমাদের। মূলত অনুষ্ঠান এবং দেবজ্যোতি স্যার যখনই থাকেন ওনার কাছ থেকে যত বেশি পারা যায় যে সব কিছুর সমাধান মনে হয়, আমি সবসময় বলি যে এক চুটকিতেই বোধহয় সম্ভব, এবং সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়। কিন্তু আজ যে কথাগুলো আপনাদের সামনে শোনা হলো বা আমিও শুনলাম, আপনাদেরকেও শোনানো হলো, সেগুলো মনে হয় খুব জরুরি। কারণ আমাদের হিন্দু শাস্ত্রে যে কালচার এবং যে রিচুয়ালসগুলো থাকে সেগুলোর প্রত্যেকটির মধ্যে কিন্তু বিশাল গভীরতা। আমরা হয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে সামিল হই, প্রত্যেকটা অনুষ্ঠান আমরা একসাথে কাটাই, আনন্দ করি, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, কিন্তু এই যে রথযাত্রা আজ একটা বিশেষ দিন, তার মধ্যেও যে এত গভীরতা ছিল সেগুলো কি জানা আমাদের মনে হয় অনেকে, আমার কিছু জানা বোধহয় থাকলো এবং আপনাদেরও হয়তো কিছু বিষয় হয়তো জানার থাকলো। তো সুতরাং এর পরবর্তী অনুষ্ঠান অতি অবশ্যই আপনাদের জন্যই থাকবে। এবং জ্যোতিষশাস্ত্র মূলত যে সবসময় যে গ্রহগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যারিয়ারের সমস্যা, এগুলো তো আছেই, কিন্তু আজ যে একটা বিশেষ তিথি, একটা হিন্দু শাস্ত্র মতে পবিত্র একটা দিন, রথযাত্রা, তো সুতরাং তার মধ্যেও যে এত গভীরতা থাকতে পারে আমার মনে হয় এটা শোনাটা খুব দরকার। তার জন্যই দেবজ্যোতি স্যারের মুখ থেকে এই কথাগুলো আপনাদের সামনে আজ প্রেজেন্ট করা হলো। তো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, দেবজ্যোতি স্যারের সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় আপনাদের যে কোনো বিষয় নিয়ে আপনারা কিন্তু ভিজিট করতেই পারেন, এবং সমস্যার সমাধান আমি বললামই প্রথমেই যে এক চুটকিতে বোধহয় নিরাময় করাটা সম্ভব। তো স্যারের কাছে যে কোশ্চেনটা স্যার, যে লাস্ট একটা কোশ্চেন আমার থাকবে, যে হয়তো দর্শক বন্ধুদেরও থাকবে, যে প্রত্যেকটা যখন প্রোগ্রাম থাকে বা প্রত্যেকটা যখন অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের তো বিশেষ একটা মাহাত্ম্য থাকেই, কিন্তু এই যে রথযাত্রা, এই পুণ্যতিথিতে কোন কাজগুলো মানুষ করলে আমার মনে হয় যে খুব ভালো একটা ফল পাওয়া যায়? এটা হয়তো দর্শক বন্ধুরা আপনার থেকে শুনতে পছন্দ করবেন, যে সবার জন্য এই রথযাত্রার দিন কি করলে একটা পুণ্য লাভ বোধহয় ঘরে বসে পাওয়াটা সম্ভব। খুবই প্রাসঙ্গিক, কিন্তু এর উত্তরটা কিন্তু আপনার খুব একটা ভালো নাও লাগতে পারে। কারণ রথযাত্রার যে দিনক্ষণ হয় সেটা স্থির, সেটা কিন্তু পঞ্জিকা মতে রথযাত্রার দিনক্ষণটা ফিক্স থাকে, ঠিক আছে? কখনো এই জিনিসটা ভাববেন না আজকে রথযাত্রা বলে এই দিন আমার খুব ভালো হবে, এইটা কিন্তু ভুল। এই জায়গায় ভুলটা হয়ে যাবে। রথযাত্রায় আমি এই জিনিসটা করবো, বাহ খুব ভালো, নো ডাউট রথযাত্রা ভালো দিন, বাট সার্বিকভাবে রথযাত্রা এটা কি বললাম, এটা একটা প্রতীক। আমাদের প্রত্যেক বছর এটা আসছে, মানে আমাদের প্রতীককে কল্পনা করা হচ্ছে যে আমরা ঠিক জায়গায় আছি। তো আমাদের ওই রথ, রথী, সারথী, লাগাম, এই জায়গার মধ্যে আমরা নিজেদেরকে রিমাইন্ড করা, আমাদের নিজেদেরকে যেমন আমাদের মোবাইলে আপডেট করতে হয় সেরকমভাবে এটা আমাদের নিজেদেরকে আপডেট করা, যে আমি কিন্তু নিজের জীবনকে সুগঠিত করছি। কিন্তু এইটা মানে এইটা নয় যে রথযাত্রার দিনটা আমার যে খুব ভালো দিনই হবে, একদমই নয়। প্রত্যেকটা মানুষের লগ্ন, রাশি, এছাড়াও আরো 8টা প্ল্যানেট, 8 প্ল্যানেটের পজিশন, তাদের দশা গোচর আলাদা। আজকের দিনের যে দিন, আজকে যেমন হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে যে মার্কারির নক্ষত্র, ঠিক আছে? বর্তমানে এখন মার্কারির রেট্রো। এই দিনে অনেকের কিন্তু ভালো হবে না। আচ্ছা, সে যদি বুঝে যায়, ভেবে নেয় যে আজকে আমার রথযাত্রার দিন আমি একটা নতুন জিনিস করতে যাচ্ছি, তাহলে আমি বলবো ভুল হবে, তার আজকে করবেন না। সেটা ডিপেন্ড করছে তার চার্টের ওপর, তার চার্টের কি পজিশন আছে তার উপর। এইখানেই অ্যাস্ট্রোলজির কাজ। অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট আ ব্রিজ বিটুইন দ্য কমন পিপল অ্যান্ড স্পিরিচুয়ালাইজেশন।
অ্যাস্ট্রোলজি একটা অদ্ভুত সায়েন্স, এটাকে ব্যবহার উপযোগী করাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোলজি কোনো আবেগী জিনিস নয়, কোনো ভৌতিক জিনিস নয়, কোনো অলৌকিক জিনিস নয়। স্পিরিচুয়ালিটি একদিকে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষ একদিকে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে ব্রিজ করছে হচ্ছে অ্যাস্ট্রোলজি। যেমন আপনি বললেন, একদম এটা মানুষের মাথায় এই প্রশ্ন আসবে, পূর্ণ রথযাত্রার পূর্ণ তিথিতে আমি এটা করতে যাব? করবেন না। আপনার চার্টকে অ্যানালাইসিস করান, আপনার চার্টকে নিয়ে আসুন, অ্যানালাইসিস করি। সেটা রথের দিন হলেও হতে পারে, না হলেও হতে পারে। যদি মিলে গেল সব কিছু, তাহলে বলবো যে হ্যাঁ, তখন কি হবে। আপনার যদি আজকের দিনে ভালো কিছু ক্যালকুলেশন অনুযায়ী দেখা গেল আপনার দিনে আজকে ভালো কিছু হবে, তখন আমরা এক্সট্রা বেনিফিট নেব যে হ্যাঁ, রথযাত্রার রথযাত্রার পূর্ণতা আপনার এই কাজকে আরো বেনিফিট করে তুলবে। কিন্তু যদি আপনার চার্ট অনুযায়ী আজকে দিনটা ভালো না হয়, তখন আমরা কিন্তু রথযাত্রার পূর্ণতা থেকে আপনার নেগেটিভিটিটা বেশি কাজ করবে। কিন্তু আমাদের এইসব বিচার করতে গেলে খুব মাইনর হতে হবে, খুব অ্যাকুরেট হতে হবে, খুব পার্টিকুলার হতে হবে এবং খুব সাইন্টিফিক হতে হবে, তারপরেই আমরা করব। তবে আপনার যে প্রশ্নটা ছিল যে রথযাত্রায় আমরা কি করতে পারি, কি করবেন রথযাত্রায় ভালো কি করার আছে? রথযাত্রায় ভালো করে জগন্নাথ দেবকে সাজান, রথ সাজান, রথের দড়ি টানুন। কেন দড়ি টানা হচ্ছে? ওটাই তো লাগাম। ওটা টানলেই না আপনি আস্তে আস্তে করে যখন রাস্তার মধ্যে রথটাকে টানছেন আপনি ভাববেন এই সেই রথ মানে এই হচ্ছে শরীর, এর ভেতরে যে বসে আছে জগন্নাথ দেব, সে হচ্ছে আত্মা, যে সারথি টানছে সে হচ্ছে বুদ্ধি, আর এই লাগা মন। এরকম ভাবেই আমাদেরকে ভাবতে হবে নেক্সট জীবনটা। অন্তত আমরা নেক্সট একটা বছর আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল, বারে এগুলো, যেমন দুর্গাপুজোর ক্ষেত্রে দুর্গাপুজোর আলাদা আলাদা ভূমিকা আছে, আলাদা আলাদা মাহাত্ম্য আছে। সবাই এটাকে অনুষ্ঠান করে দিয়েছে, ফেস্টিভ্যাল করে দিয়েছে। দুর্গাপুজোকে ফেস্টিভ্যাল করার সময় নয়, দুর্গাপুজো থেকে ওই সময় পুজো করারই সময়। ওই যে দশমী পর্যন্ত পুরোপুরি সেখানে নিজেকে আরো জ্ঞানের মধ্যে যাওয়ার, আরো গভীরে যাওয়ার জায়গা। ওটাকে আনন্দ অনুষ্ঠান ফুর্তি করার জন্য নয়। খুব ইম্পর্টেন্ট এগুলো। কিন্তু এখন কি করা যাবে, এখন মানুষের ওই সময় ছুটি দিচ্ছে, কাজ কারবার আছে, সেই জন্য ছুটি পাচ্ছে, মজ মস্তি আনন্দ করছে। কিন্তু আমাদের লক্ষ্যটাকে ফিক্স রাখতে হবে, আমাদের জীবনকে অনেক বেটার করতে হবে, অনেক স্ট্রং তৈরি করতে হবে। একদমই তাই। দর্শক বন্ধুরা, স্যারের কথা রেশ ধরেই যদি বলি যে সবার আগে মনে হয় ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। এবং স্যারের এই যে আজকের যে কথা বা আজকের যে প্রোগ্রাম আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, যে রথযাত্রা, প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা ব্যাখ্যা থেকেই এই কথাটাই উঠে এলো যে প্রত্যেকটা দিন নিজেকে জানুন, নিজেকে সবার আগে আমাদের, আপনি যে কথাটা বললেন মানুষ হওয়া খুব জরুরি, একদম 100%। আমরা মনুষ্যত্বকে হারাচ্ছি। সবচেয়ে বড় ধর্ম মনুষ্যত্ব। আজকে আমি হয়তো শিবের মাথায় জল দিতে পারলাম না, দরকার নেই, কিন্তু আমি যদি পকেট থেকে 10 টাকা বার করে যদি কোনো গরিব দুঃখীকে আমি যদি সেবা করি, অনেক বড় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনুষ্যত্ব নাশ হচ্ছে, মনুষ্যত্বকে বাড়াতে হবে। আমাদেরকে এমন মানুষ হয়ে দাঁড়াতে হবে যেন কোনো ছোট কিছু ঘটনা ঘটলো তাতে আমার মানে আমার ওই সবকিছু নড়ে গেল, সেরকম যেন না হয়। আমাদেরকে অনেক স্ট্রেনদেন থাকতে হবে, অনেক স্ট্রং থাকতে হবে। এবং কাউর ভালো হলে, একটা মানসিক আমাদের সাইকোলজি আছে, কাউর ভালো হলেই আমাদের মনের মধ্যে একটা মানে একটা কেঁদে ওঠে বা হিংসা তৈরি হয়। এগুলোকে নষ্ট করতে হবে। অহংকার, হিংসা, লোভ, এগুলোকে সম্পূর্ণ নষ্ট করা যায় না, কিন্তু চেষ্টা তো করতে হবে। লোকের ভালো হোক এটা আমাদের চাইতে হবে। তোমার ভালো হোক, তোমার ভালো হলে, আর সত্যিই তাই দরকার। আমাদের পরিবেশে, আমাদের সমাজে যদি লোকের ভালো না হয়, আমার ভালো হবে না। আমারও ভালো হতে হবে, তারও ভালো হতে হবে, এরকম ভাবেই এগোতে হবে। সবার হাত ধরে ধরে সামাজিক অনুযায়ী আমাদের এগোতে হবে, মাস্ট। লোকের ভালো চাইতে হবে, আর লোকের ভালো হলেই আমার ভালো, এই রাস্তায় যদি থাকা যায় সেটা হচ্ছে সবচেয়ে দ্য বেস্ট। লোকের ভালো হলেই আমার ভালো। যেমন আমার ক্লায়েন্টের আমার ভালো কিভাবে হবে? আমাকে লোক ভালো বলবেন কি করে? যদি ক্লায়েন্টের ডেভেলপমেন্ট না হয়, ক্লায়েন্টের যদি উন্নতি না হয়, তাহলে আমাকে কি ক্লায়েন্টের উন্নতি চাওয়া মাস্ট।
ঠিক। ফর মাই ডেভেলপমেন্ট, ঠিক। তাহলে তারা ভালো থাকলে অটোমেটিক্যালি আমি ভালো থাকবো। একদমই তাই, কারণ দেশের ভালো মানেই দশের ভালো। এবং সবসময়ের জন্য সেই প্রতিজ্ঞাতেই আপনারা একবদ্ধ হন যে প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জের দিন, এবং প্রত্যেকটা দিনই যদি ভালো মানুষ হতে হয় তাহলে নিজের থেকেই আমার মনে হয় সেটা করাটা জরুরি। এবং আজকের এই অনুষ্ঠানটা থেকে অনেক কিছু শেখা হলো দর্শক বন্ধুরা, এবং আপনাদের সামনেও সেটা প্রেজেন্ট করা হলো। এবং দেবজ্যোতি স্যারের সাথে কন্ট্যাক্ট করার জন্য অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিজিট করতে পারেন। যে কোনো সমস্যার জন্য অতি অবশ্যই কিন্তু আপনারা কনসাল্ট করতে পারেন। আজকের অনুষ্ঠান সময়ের বাঁধনে আবদ্ধ, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই কিন্তু ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মানুষ হন, সজাগ থাকুন। নমস্কার। আর শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন আবার আপনাদের সকলকে।